হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিটেজ 2026 সালের লাইফ সায়েন্সের সম্পূর্ণ কমপ্লিট সাজেশান নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদের যে প্রশ্নগুলো দেব এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্ন আসবে না। ফার্স্ট ইউনিট টেস্টেও তোমাদের 100% কমন এসেছিল, সেকেন্ড ইউনিট টেস্টেও কিন্তু আসবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, তোমাদের চ্যাপ্টার 3 হবে পরীক্ষায় জৈবনিক প্রক্রিয়া। খুব বড় একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু তোমাদের পুরো সিলেবাস, এখান থেকেই তোমাদের সম্পূর্ণ 40 নাম্বার পরীক্ষাতে আসবে। তো দেখো, তোমাদের পুরো কি কি ছবি আসবে, কি কি প্রশ্ন আসবে সেগুলো আলোচনা আমি করছি। তার আগে বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিও নোটিফিকেশান চলে যাবে। আর তোমাদের যদি পিডিএফ দরকার হয় সাজেশানের, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তো সেখান থেকে তোমরা কিন্তু বাই করে নিতে পারবে। এছাড়া ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলের সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যাবে। আর আমার অ্যাপ লার্ন উইথ জয় তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের সাজেশান, পিডিএফ, নোটস সব কিছু কিন্তু এখানেই পেয়ে যাবে। তো অবশ্যই ডাউনলোড করে নিবে এবং কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো এবার শুরু করি, কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো দেখো, তোমাদের ছবি একটা কিন্তু এই পরীক্ষাতে দেবেই। তো 5 নাম্বার ছবিতে থাকবে। তো যে ছবি তোমাদের দিতে পারে সেটা হচ্ছে নেফ্রনের ছবি। তো নেফ্রনের ছবি ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায়, মানে 100টা স্কুলের মধ্যে 95টা স্কুলে নেফ্রনের ছবি দেবেই। প্রশ্নটা এভাবেও দিতে পারে, বৃক্কের গঠনগত কার্যগত এককের ছবি আঁকো। বৃক্কের গঠনগত কার্যগত একক হলো নেফ্রন। তো এই ছবিটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ বা মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কীভাবে রক্ত সংবহন হয়, এই দুটো ছবি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে নেফ্রনটা সোজা আছে, এটা বেশি ভালো করে পড়বে। এরপরে তোমরা দেখো, প্রথম যে টপিকটা তোমরা বই খুললে আমি টপিক এবং বিভিন্ন পার্ট পার্ট করে সাজেশনটাকে ভাগ করেছি যাতে তোমাদের বইয়ে খুঁজতে সুবিধা হয়। তো তোমাদের টপিক 1 হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা। এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে, প্রথম হচ্ছে সালোক সংশ্লেষ থেকে হচ্ছে প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষ কাকে বলে। তারপর হচ্ছে সালোক সংশ্লেষের সমীকরণটি লেখো। 3 নাম্বার, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলির উৎস ও ভূমিকা লেখো। যেমন সালোক সংশ্লেষে ক্লোরোফিল, জল, কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা। এছাড়া সূর্যালোকটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। এটা হাইলাইট করা আছে, মানে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু দেওয়ার চান্স বেশি। এরপরে সালোক সংশ্লেষীয় কার্যাবলী বলতে কি বোঝায়। তারপরে সালোক সংশ্লেষের আলোক দশা সংক্ষেপে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা এইভাবেও দেয়, সালোক সংশ্লেষের আলোক দশার ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। তারপর অঙ্গার আত্তীকরণ কাকে বলে। অঙ্গার আত্তীকরণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির উৎস উল্লেখ করো। তারপর কেলভিন চক্র কি। এরপর 8 নম্বর, আলোক নিরপেক্ষ দশা কাকে বলে। এটির সংগঠনস্থল ও উৎপন্ন পদার্থ উল্লেখ করে প্রক্রিয়াটির সংক্ষিপ্ত ধাপের সচিত্র বর্ণনা দাও। অথবা প্রশ্নটা এভাবেও দেয় যে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করো। অথবা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কেলভিন চক্রের বিক্রিয়াগুলি কিভাবে সংগঠিত হয় তা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। এরপরে হচ্ছে ফটোলাইসিস কাকে বলে, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর ফটো ফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষীয় ফসফরিভবন কাকে বলে, এটাও তোমরা ভালো করে পড়বে। তারপর এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন। নেক্সট হচ্ছে একটি ইলেকট্রন বাহক ও হিল বিকারকের নাম লেখো। এরপর হচ্ছে আলোক দশা ও অন্ধকার দশার পার্থক্য। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের ভূমিকা লেখো। নেক্সট হচ্ছে হিল বিক্রিয়া কাকে বলে, হিল বিকারক কি। তারপর জেড স্কিম কাকে বলে। এবং লাস্ট হচ্ছে পুরো নাম লেখো, এনএডিপি আর রুবিস্কো আর হচ্ছে পিজিএএলডি। এ কটা তোমরা ভালো করে পড়বে। যেগুলো হাইলাইট করা সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো বেশি ভালো করে পড়বে। এরপরে তোমাদের যে নেক্সট পার্ট সেটা হচ্ছে খনিজ পুষ্টি। এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় দেয় সেগুলো হচ্ছে উদ্ভিদের 3টি অপরিহার্য খনিজ পদার্থের নাম এবং উদ্ভিদের কার্যকারিতা লিখতে হবে, ভূমিকা লিখতে হবে। যে কোনো 3টের নাম তোমরা ভালো করে পড়বে। তারপরে অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মেজর এলিমেন্ট কাকে বলে, উদাহরণ দাও। স্বল্পমাত্রিক পরিশোষক বা মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে, উদাহরণ দাও।
নেক্সট হচ্ছে ক্লোরোসিস কাকে বলে। এরপরে বাষ্পমোচন থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া ব্যাখ্যা করো, অথবা বাষ্পমোচনের প্রয়োজনীয়তা লেখো এবং ক্ষতিকারক দিকগুলি উল্লেখ করো। তারপর বাষ্পমোচন ও বাষ্পীভবনের দুটি পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে উইল্টিং কাকে বলে। 4 নম্বর হচ্ছে বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী শর্তগুলি উল্লেখ করো, অথবা প্রশ্নটা এইভাবেও দেয়, আলো ও বায়ু প্রবাহ কীভাবে বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণ করে। এর পরের পাঠ হচ্ছে জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। এরপর সক্রিয় অভিস্রবণ কাকে বলে, উদাহরণ দাও। 3 নম্বর হচ্ছে রসের উৎস্রোত কাকে বলে। 4 হচ্ছে বাষ্পমোচন টান কি। নেক্সট হচ্ছে রসের উৎস্রোত সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদটি ব্যাখ্যা করো। তারপর বাষ্পমোচনের সঙ্গে রসের উৎস্রোতের সম্পর্ক ব্যাখ্যা করো। এরপর টপিক 2, নেক্সট টপিক শোষণ। তো শোষণ থেকে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে মাছের ফুলকার গঠন ও কাজ লেখো, অথবা জলজ প্রাণীর শ্বাসকার্যে ফুলকার ভূমিকা কী। তারপর মানুষের প্রশ্বাসে পেশির ভূমিকা লেখো। নেক্সট মানুষের শ্বাসকার্যের পর্যায় দুটি কী কী, মানুষের প্রশ্বাস পদ্ধতিটি শব্দশক সহ সংক্ষেপে বর্ণনা করো। এরপর কোষীয় শোষণ বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে সংক্ষেপে সবাত ও অবাত শোষণের পার্থক্য নির্দেশ করো। তারপর কোষীয় শোষণের রাসায়নিক সমীকরণটি লেখো। এরপর সন্ধান কাকে বলে, সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো এবং বিক্রিয়াটি লেখো। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে, ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়া কি তৈরিতে ব্যবহৃত হয়। তারপর গ্লাইকোলাইসিস পদ্ধতিটির সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা এই প্রশ্নটা এইভাবেও দেয় যে রেখাচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। এরপরে হচ্ছে 10এরটা গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর ক্রেবস চক্রে সংঘটিত বিক্রিয়াগুলির ছকের মাধ্যমে বর্ণনা করো, অথবা এই প্রশ্নটা এইভাবেও দেয় ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। তারপর 12 ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন। নেক্সট শোষণের গুরুত্ব লেখো। 14 হচ্ছে শোষণ ও দহনের পার্থক্য। তারপর মানুষের শোষণতন্ত্রের উপর ধূমপানের ক্ষতিকারক প্রভাব লেখো। এরপর হচ্ছে অ্যালভিওলাইয়ের ভূমিকা কী। তারপর হচ্ছে টপিক 3 পুষ্টি। তো পুষ্টি থেকে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে স্বভোজী পুষ্টি কাকে বলে, উদ্ভিদের বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টি উদাহরণসহ লেখো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে মিথজীবীয় পুষ্টি কাকে বলে, উদাহরণ দাও। এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। তারপর হচ্ছে কপ্রোফ্র্যাগি কাকে বলে, উদাহরণ দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর হচ্ছে স্যাঙ্গুই নিভোরি বা রক্তভোজী কাকে বলে, উদাহরণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর মানুষের স্থায়ী দাঁতের সংকেত লেখো, খুব ইম্পর্টেন্ট, 1 নম্বরের জন্য কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট হচ্ছে হলজৈবিক পুষ্টির পর্যায়গুলি লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে মানুষের লালা গ্রন্থির নাম লেখো, এদের অবস্থান কোথায়, এটাও ইম্পর্টেন্ট। তারপর মানবদেহে শর্করা ও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয় আলোচনা করো, অথবা মানবদেহে মুখ বিবরে শর্করার পরিপাক কিভাবে ঘটে। এরপর ইম্পর্টেন্ট প্রশ্ন উপচিতি ও অপচিতি বিপাক পার্থক্য। তারপর নিম্নলিখিত উৎসেচকগুলির ভূমিকা লেখো। পেপসিন, টায়ালিন, লাইপেজ, ল্যাকটোজ, ট্রিপসিন, প্যানক্রিয়াটিক লাইপেজ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে পড়বে। এরপর 11 নম্বর মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে, এর স্বাভাবিক মান কত। নেক্সট সুষম খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। তারপর হচ্ছে মানবদেহে বিপাকীয় গোলযোগ কি কি রোগ হয়, বিপাকীয় গোলযোগে কি কি রোগ হয় সেই রোগগুলির কুপ্রভাব লেখো। তারপর পিত্তে কোন উৎসেচক থাকে না তা সত্ত্বেও একে পাচক রস বলা হয়, অর্থাৎ পিত্তে কোনো রকম উৎসেচক থাকে না তাও একে পাচক রস বলা হয় কেন। এরপর পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা লেখো। পরিপাকে যকৃতের ভূমিকা, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। এরপর হলোফাইটিক পুষ্টি ও হলোজৈবিক পুষ্টির পার্থক্য লেখো। তো দেখো হলো টপিক 3, এবার টপিক 4 হচ্ছে সংবহন। এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতে হবে সেগুলো হচ্ছে প্রথম শিরা ও ধমনীর মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য। তারপর মুক্ত সংবহন কাকে বলে, উদাহরণ দাও।
নেক্সট হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র ও বদ্ধ সংবহনতন্ত্রের পার্থক্য, ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে হিমোলিম কাকে বলে, তারপর হচ্ছে সাইনোভিয়াল তরলের অবস্থান ও কাজ লেখো। নেক্সট রোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার কাজগুলি কী কী, এর মধ্যে শ্বেত রক্তকণিকাটা বেশি ইম্পর্টেন্ট। তারপর রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য লেখো। তারপর আরএইচ ফ্যাক্টর বলতে কী বোঝো, আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব লেখো। এরপর এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে, 2 নম্বরের জন্য কিন্তু পরীক্ষায় দেয় 2 নম্বর। তারপর হচ্ছে রক্ততঞ্চন বলতে কী বোঝো, রক্ততঞ্চন পদ্ধতি সংক্ষেপে লেখো। এরপর রক্ততঞ্চনের তাৎপর্য, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর দ্বিপত্রক ও ত্রিপত্রক কভাটিকার অবস্থান এবং কাজ, ভালো করে কিন্তু প্রশ্নগুলো পড়বে। তারপরে 14 মানবদেহের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহনের পদ্ধতি সংক্ষেপে লেখো। তারপর মানব হৃৎপিণ্ডের এসএ নোড ও এভি নোড অবস্থান ও কাজ লেখো। তারপর হিমোসিল কাকে বলে, কোন প্রাণীর দেহে হিমোসিল দেখা যায়। এবার আরশোলার মুক্ত সংবহন পদ্ধতিটি চিত্রসহ ব্যাখ্যা করো। তারপর রক্তরসের কাজ লেখো। এরপর হচ্ছে এভি নোডকে রিজার্ভ পেসমেকার বলে কেন। তারপরে রক্তের বিভাগগুলির নাম লেখো ও তাতে উপস্থিত অ্যাগলুটিনোজেন এবং অ্যাগলুটিনিন এর নাম লেখো। তো স্পেলিংগুলো খুবই কঠিন, একটু ভালো করে তোমরা কিন্তু পড়ে নেবে যে রক্তের বিভাগগুলির নাম এবং তাতে উপস্থিত অ্যাগলুটিনোজেন ও অ্যাগলুটিনিন এর নাম লেখো। এরপর হচ্ছে ও গ্রুপের রক্তবিশিষ্ট মানুষকে সর্বজনীন দাতা এবং এবি গ্রুপের রক্তবিশিষ্ট মানুষকে সর্বজনীন গ্রহীতা বলে কেন। এটা ভুল করে 22 হয়ে গেছে, এটা কিন্তু 22 হবে না, ঠিক আছে, একসাথে প্রশ্নটা হবে। এবং সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতার ধারণা দাও, এটা একই প্রশ্ন, ঠিক আছে, ভালো করে পড়বে। এরপর দেখো লাস্ট আমাদের টপিক হচ্ছে রেচন। তো রেচন থেকে হচ্ছে যেগুলো দেয় সেগুলো হচ্ছে নিম্নলিখিত রেচন পদার্থগুলির উৎস গুরুত্ব, সেটা হচ্ছে কি রেসারপিন, অ্যাট্রোপিন, কুইনাইন, ডাটোরিন আর নিকোটিন, এদের উৎস আর গুরুত্ব ভালো করে পড়বে। এছাড়া প্রশ্নটা এভাবেও দেয়, নাইট্রোজেনযুক্ত যে কোনো 5টি উপক্ষারের নাম, উৎস, গুরুত্ব লেখো। এগুলো সবই কি নাইট্রোজেনযুক্ত উপক্ষার। তারপরে সব রেচন পদার্থই বজ্র পদার্থ, কিন্তু সব বজ্র পদার্থ রেচন পদার্থ নয় কেন, অথবা মল রেচন পদার্থ না হওয়ার কারণ কি। তারপরে উদ্ভিদের রেচন ত্যাগের 3টি কৌশল বর্ণনা করো। তারপরে ওল ও কচু খেলে গলা চুলকায় কেন। তারপরে তরুক্ষীর গদ ও রজনের অর্থনৈতিক গুরুত্ব লেখো। তারপরে নেফ্রনের গঠন ও বিভিন্ন অংশের কাজ বর্ণনা করো। তারপরে বৃক্ষের কাজ লেখো। নেক্সট হচ্ছে মাইপিজিয়ান নালিকা ও ম্যালপিজিয়ান কণিকা, এটা ম্যালপিজিয়ান হবে, ঠিক আছে, ম্যালপিজিয়ান নালিকা ও ম্যালপিজিয়ান কণিকার পার্থক্য। তারপর হচ্ছে গ্লোমেরুলার পরিশ্রুত তরলকে মূত্র বলা যায় না কেন। নেক্সট রেচনের যকৃৎ, ত্বক ও ফুসফুসের ভূমিকা লেখো। তারপরে জীবদেহে রেচনের গুরুত্ব লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্ন থাকছে না। আর যারা ভিডিওটা নতুন তাদের বলবো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। এবং তোমাদের কীরকম সাজেশান লাগবে, কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই রকম ভিডিওই কিন্তু বানিয়ে দেবো। এছাড়া তোমরা যদি পিডিএফ দরকার হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনে নিতে পারবে। এছাড়া যদি ওখান থেকে তোমরা না পারো তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে বলবে স্যার আমার এই সাজেশানটা লাগবে, তাহলে আমি তোমাদের একটা কিউআর কোড পাঠিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের আমি পিডিএফটা সেন্ড করে দেবো। এছাড়া ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন করে যাবে, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।